আমরা নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই অধ্যায়ে আমরা দেখেছি শিল্প বিপ্লব এবং শিল্প বিপ্লবের অব্যবহিত পরে যে নতুন শ্রমজীবী সম্প্রদায় বা শ্রমজীবী মানুষের উদ্ভব ঘটল, এর পাশাপাশি এক শ্রেণীর মালিক শ্রেণীর উদ্ভব হলো। এই মালিক শ্রেণী অর্থাৎ কলকারখানা যারা স্থাপন করছে, যারা পুঁজি বিনিয়োগ করছে, সেই পুঁজি বিনিয়োগকারী ব্যক্তিদের বা ব্যক্তিবর্গদের আর্থিকভাবে ফুলে ফেঁপে ওঠা, শ্রমিক শ্রেণীর উপরে শোষণ নেমে আসা এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী, যারা আমরা ইতিহাসের ভাষায় পুঁজিবাদী বলছি, মালিক শ্রেণী উদ্ভব ঘটল, যা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অশুভ সূচনার দিকে জয়যাত্রা করল সমগ্র ইউরোপ তথা বিশ্ব। কলকারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করত, যাদের শ্রমের উপর নির্ভর করে কলকারখানায় উৎপাদন ব্যবস্থাটাকে সচল রাখা হয়েছিল, মালিকের মুনাফা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে শ্রমজীবী মানুষের দুরবস্থা আরো প্রকট হয়ে ওঠে। যে সমস্ত কলকারখানায় তারা কাজ করত অর্থাৎ শ্রমিক শ্রেণী, সেখানকার স্যাঁতসেঁতে দমবন্ধ হওয়া আবহাওয়া, মাত্রাতিরিক্ত সময় অর্থাৎ অনেক বেশি সময় ধরে কলকারখানায় তাদের কাজ করানো, কখনো 12 ঘন্টা, কখনো 18-16 ঘন্টা কাজ করতে হতো। এর পাশাপাশি যতটা মজুরি কম দেয়া যায়, তার পারিশ্রমিক কম দেয়া যায়, সেই চেষ্টা করতে লাগলো মালিক পক্ষ। নানানভাবে শোষিত হওয়া সত্ত্বেও এই শ্রমিক শ্রেণী তাদের অধিকার আদায়ের বিষয়ে ছিল সম্পূর্ণ অচেতন। কারণ তাদের যে 18 ঘন্টা 16 ঘন্টা কাজ করার কথা নয়, যে পরিমাণ কাজ করছে তার ন্যায্য মজুরি বা পারিশ্রমিক কত হওয়া উচিত, ঠিক স্বাস্থ্যকর কোন পরিস্থিতি বা কোন পরিমণ্ডলে তাদের কাজের ক্ষেত্রে থাকা উচিত, এ সম্পর্কে তাদের ধারণা কিন্তু স্বচ্ছ ছিল না। এই পরিস্থিতিতেই আমরা রবার্ট ওয়েন বা এই যে সমস্ত ফুরিয়ের যে কল্প সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সোশ্যালিজমের উদ্ভব, অর্থাৎ কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র মতবাদের উদ্ভব, যেখানে তারা স্বপ্ন দেখত, এই সমস্ত বুদ্ধিজীবী মানুষ স্বপ্ন দেখত সাধারণ শ্রমজীবী মানুষের আর্থিক ব্যবস্থার উন্নতি হবে, সমাজে এমন একটা সমাজ তৈরি হবে যেখানে শ্রমিক মালিকের এই সংঘাত থাকবে না, শ্রমিক পক্ষ মালিকদের দ্বারা শোষিত হবে না, উৎপাদন ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর একটি সক্রিয় ভূমিকা থাকবে, পাশাপাশি লভ্যাংশের একটা অংশ যদি তারা পায়, তাহলে আর্থিকভাবে তারা কিছুটা পূর্বের তুলনায় সচ্ছল হতে পারে। এবং ঠিক কাজের পরিবেশ কি হওয়া উচিত, কতটুকু কাজ করলে কি পরিমাণ মজুরি হওয়া উচিত, এই বিষয়ে প্রাথমিকভাবে চিন্তা ভাবনা করলো এবং মত প্রকাশ করলো, একটা জনমত তৈরি করলো যারা, তাদের আমরা কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সোশ্যালিস্ট বা সোশ্যালিজম বলে অভিহিত করি ইতিহাসের ভাষায়। অর্থাৎ এখন যেটা মার্ক্সবাদ উত্থানের পূর্বে যে সমাজতান্ত্রিক মতবাদ বা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা উদ্ভব হয়েছিল কারখানার ব্যবস্থাকে কেন্দ্র করে, সেই কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র থেকে আমরা ধীরে ধীরে বৈজ্ঞানিক মার্ক্সবাদ বা সমাজতান্ত্রিক চিন্তাভাবনার দিকে এগিয়ে গেলাম ফ্রেডরিক এঙ্গেলস এবং মার্ক্সের হাত ধরে। এবং ফ্রেডরিক এঙ্গেলস এবং কার্ল মার্ক্স যাকে বলছি, আমরা জানি কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং তাদের রচিত গ্রন্থ ডাস ক্যাপিটাল, বিশেষ করে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে সমাজতন্ত্রবাদের বা সমাজতান্ত্রিক সমাজের কি ছবি হওয়া উচিত
সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত, উৎপাদন ব্যবস্থা কেমন হওয়া উচিত, সে সম্পর্কে একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং এখানেই মার্ক্সবাদের যে মূল বা বিজ্ঞানসম্মত মার্ক্সবাদের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় খুব সুন্দর একটা কথা বলা হয়েছে যে এই যে সমাজ ব্যবস্থা, সে কলকারখানা উৎপাদন ব্যবস্থার শ্রমিক শ্রেণী হোক বা মালিক পক্ষ হোক, সমাজটা চলছে সোসাইটি শ্রমিক এবং মালিকের সংঘাত বা দ্বন্দ্বের। শ্রমিক শ্রেণী চাইছে আমার ন্যায্য মজুরি বুঝে নিতে পরিশ্রম অনুযায়ী, মালিক পক্ষ চাইছে পরিশ্রম তাকে বেশি করিয়ে নেব কিন্তু তুলনায় মজুরি দেব কম। অর্থাৎ মালিক কর্তৃক শ্রমিকের উপর শোষণের ধারা কিন্তু প্রচলিত ছিল সেই উৎপাদন ব্যবস্থায়, অর্থাৎ কারখানা ব্যবস্থার মাধ্যমে। তাহলে আজীবন শ্রমিকদের লক্ষ্য ছিল আমরা আরও বেশি সুযোগ সুবিধা আদায় করব। মালিক পক্ষের লক্ষ্য ছিল না, মজুরি কম দেব, বেশি সময় ধরে তাদের পরিশ্রম করিয়ে নেব উৎপাদন ব্যবস্থা সচল রাখার জন্য। এই যে শ্রমিক এবং মালিকের দ্বন্দ্ব বা সংঘাত, এখান থেকে তৈরি হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ। অর্থাৎ শ্রমিক মালিকের অন্তর্নিহিত যে সমস্যা, যে সংঘাত, এই সংঘাতটাকেই দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলে আমরা অভিহিত করতে পারি। এবং এই যে মার্ক্সবাদ অর্থাৎ সমাজতান্ত্রিক চিন্তাভাবনা, সমাজতান্ত্রিক চিন্তাভাবনা একটা কথা এরা বলল যে না, এরা স্বপ্ন দেখত সমাজ হওয়া উচিত ক্লাসলেস, অর্থাৎ শ্রেণীহীন সমাজ অবস্থা, যেখানে ধনী দরিদ্র থাকবে না, মালিক শ্রমিক থাকবে না, সমস্ত উৎপাদন ব্যবস্থায় শ্রমিকের অংশগ্রহণ থাকবে সক্রিয়, উৎপাদন ব্যবস্থায় যে পরিমাণ উৎপাদন হচ্ছে উৎপাদনের লভ্যাংশ থাকবে শ্রমিকের হাতে, এবং সেখানে মালিক শ্রেণী বলে কিছু থাকবে না। আর মালিক শ্রেণী না থাকা মানেই শ্রমিক মালিকের যে সংঘাত, সে চিরায়ত সংঘাত থেকে সমাজকে দূরে সরিয়ে রাখা যাবে। অর্থাৎ যেহেতু মালিক বা শ্রমিক শ্রেণী বলে আলাদা কোনো সম্প্রদায় বা সমাজ তৈরি হচ্ছে না, বিভাগ তৈরি হচ্ছে না, সেরকম একটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা কল্পনা করত মার্ক্সবাদ বা কমিউনিস্ট আদর্শ। যদিও পরবর্তীকালে এঙ্গেলস এবং মার্ক্সের এই চিন্তাভাবনার অনেক সমালোচনা হয়েছে, তা সত্ত্বেও আমরা বলতে পারি আধুনিক বিশ্বের ইতিহাসে মার্ক্সবাদের যে প্রভাব তা কখনই আমরা অস্বীকার করতে পারবো না। এত বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের যে প্রভাব সারা বিশ্বে পড়েছিল, উৎপাদন ব্যবস্থার উপর পড়েছিল, তা কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি কারখানা ব্যবস্থার উদ্ভব এবং শিল্প বিপ্লব প্রসূত বা শিল্প বিপ্লবের অব্যবহিত পরে যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা উদ্ভব, তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন আমি তোমাদের যেটা আমি বলতে যাচ্ছি যে দেখো, আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ ঘটে গেল 1914 খ্রিস্টাব্দে। তো এই যে 1914 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া প্রথম বিশ্বযুদ্ধ, আপাত দৃষ্টিতে এই বিশ্বযুদ্ধের অনেকগুলো কারণ আমরা জানি। সমস্ত কারণের সঙ্গেও শিল্প বিপ্লবের একটি পরোক্ষ যোগাযোগ আছে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পেছনে। যদি বলি কেন, কিভাবে, সেটি আমাদের প্রশ্ন। যে প্রথম বিশ্বযুদ্ধ যেটা ঘটল 1914 খ্রিস্টাব্দে, এখানে শিল্প বিপ্লব কীভাবে প্রথম বিশ্বযুদ্ধটাকে প্রভাবিত করেছিল, এই প্রশ্ন আমাদের আসা স্বাভাবিক। আচ্ছা, ইউরোপে যে শিল্প বিপ্লব ঘটল, শিল্পে যে উৎপাদিত শিল্পজাত পণ্য সামগ্রী, সেই পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য প্রয়োজন ছিল বাজার দখল। কারণ উৎপাদিত সামগ্রী যদি বিক্রয় করা না যায়, তাহলে কিন্তু শিল্প বিপ্লব বা সংশ্লিষ্ট দেশের শিল্পের যে উন্নয়নের জোয়ার, সেই ধারাবাহিকতা
বজায় থাকবে না। এবং এই শিল্প বিপ্লবের ফলে ইউরোপের অর্থনৈতিক জীবনে বিরাট পরিবর্তন আসে। কলকারখানায় উৎপাদিত পণ্য সামগ্রীর পরিমাণ অভাবনীয়ভাবে বৃদ্ধি পায় এবং এই সমস্ত পণ্য সামগ্রী বিক্রি করার জন্য দরকার ছিল বাজার। আমরা জানি যে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ বস্ত্র, লোহা ও অন্যান্য ধাতু মিশ্রিত পণ্যের ভালো বাজার ছিল ইউরোপ। কিন্তু 1870-এর পর জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম তথা অন্যান্য দেশ তাদের দেশীয় পণ্যের অভাব মিটিয়ে ফেলে। অর্থাৎ এই সমস্ত দেশগুলো যখন অন্য দেশের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে তাদের কাজকর্ম করছিল, নিজ দেশে যখন সেই সমস্ত সামগ্রী উৎপাদন শুরু হয়ে গেল, তখন কিন্তু বিদেশের বাজার থেকে সেই সমস্ত দ্রব্য সামগ্রী আমদানি করার প্রয়োজনীয়তা কমে গেল। এবং এই পরিস্থিতিতেই এই সমস্ত দেশ অর্থাৎ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি এবং তথাকথিত অন্যান্য দেশ দেশীয় পণ্যকে রক্ষা করার জন্য শিল্প সংরক্ষণ নীতি গ্রহণ করে এবং ব্রিটিশ পণ্য যা আমদানি হতো সেই সময় তার উপরে চড়া হারে শুল্ক বসায়, যার ফলে উদ্দেশ্য ছিল কি, যাতে ব্রিটিশ পণ্য সামগ্রী ওই সমস্ত দেশে আমদানি কমে যায় বা আমদানি কম হয়। অর্থাৎ ব্রিটিশ পণ্যের আমদানির প্রতিরোধ করার উদ্দেশ্যে যেন এই সমস্ত দেশ শিল্প সংরক্ষণ নীতি ব্যবস্থা গ্রহণ করে। তো এই যে শিল্প বিপ্লব এবং শিল্পের প্রয়োজনে শিল্পজাত পণ্য সামগ্রী বিক্রির জন্য যে বাজারের প্রয়োজন ছিল, যা 1914 সাল পর্যন্ত সময়কাল সাম্রাজ্যবাদের যুগ হিসেবে চিহ্নিত। এবং এই সময় ইউরোপীয় শক্তিগুলি এশিয়া, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারে অগ্রসর হয়। স্বাভাবিকভাবেই এই সব অঞ্চল শুরু হয় ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। আমরা যদি এশিয়া মহাদেশের কথা বলি, এশিয়া মহাদেশ ছিল ইউরোপীয় জাতিগুলির কাছে একটি লোভনীয় জায়গা বা লোভনীয় ক্ষেত্র। এখানকার কাঁচামাল, খোলা বাজার দখল এবং বিধর্মীদের মধ্যে ধর্মপ্রচার প্রভৃতি উদ্দেশ্য নিয়ে পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, ডেনমার্ক প্রভৃতি জাতিগোষ্ঠী এশিয়া মহাদেশে তার রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ঝাঁপিয়ে পড়ে। এবং আমরা জানি ভারতবর্ষে ওলন্দাজ, পর্তুগিজ, ইংরেজ, ফরাসি প্রভৃতি দেশ থেকে ভারতবর্ষে এসেছিল এবং তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল দখল করে তাদের ধর্মীয় উদ্দেশ্যই হোক, বাণিজ্যিক সম্প্রসারণের জন্যই হোক, তারা কিন্তু ভারতের বাজার দখল করেছিল। যা আমরা দেখেছি 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ এবং তৎপরবর্তীকালে দেওয়ানি লাভ এবং ভারতবর্ষের শাসন ব্যবস্থা সমগ্র ভারতবর্ষটাকে ব্রিটিশ কর্তৃক দখল করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা দেখেছি ভারতের ইতিহাস পড়ার সময়। এবং এই যে ভারতবর্ষে ইউরোপীয় দেশগুলির প্রাধান্য লাভের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সব থেকে সফল হয়েছিল কিন্তু ইংরেজরা। এছাড়াও ভারতের পূর্ব সীমান্তে ব্রহ্মদেশ, বর্তমান যেটা মায়ানমার বলি, সেখানেও কিন্তু ইংরেজরা পৌঁছে গিয়েছিল তাদের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং শিল্পজাত পণ্য সামগ্রীকে বিক্রি করার জন্য। এছাড়া আফগানিস্তান, বেলুচিস্তান এবং আরও কয়েকটি অঞ্চলেও কিন্তু এরা পৌঁছে গিয়েছিল। এছাড়া দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ তো তারা পৌঁছে গিয়েছিলই। সব থেকে মজার বিষয় হলো, সেই সময় যখন ভারতবর্ষে ব্রিটিশরা দখল করে নিয়েছে, যখন মধ্যপ্রাচ্যে ব্রিটিশ প্রাধান্য স্থাপিত হয়েছে, এই পরিস্থিতিতে ইউরোপীয় শিল্পোন্নত দেশগুলো ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার জন্য। কারণ আফ্রিকা তখন ছিল একটা অনাবিষ্কৃত দেশ এবং আফ্রিকাকে বলা হতো অন্ধকার মহাদেশ বা অন্ধকারাচ্ছন্ন দেশ, ডার্ক কন্টিনেন্ট। এবং ধীরে ধীরে ডাচ, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি, ইটালি, স্পেন প্রভৃতি দেশের সঙ্গে ইংল্যান্ডও কিন্তু একসময় আফ্রিকায় ঝাঁপিয়ে পড়ে সেখানকার বাজার দখল করার জন্য। স্বাভাবিকভাবেই আফ্রিকার বাজার দখলকে কেন্দ্র করে ইংল্যান্ডের সঙ্গে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে, যার অনিবার্য পরিণতি আফ্রিকার জন্য যে বাজার দখলের
প্রচেষ্টা করেছিল আফ্রিকাতে, সেই বাজার দখলকে কেন্দ্র করে এই সমস্ত দেশের মধ্যে সংঘাত প্রকাশ্যে এসে পড়ে, যা অনিবার্য পরিণতিভাবে প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী। আমরা জানি যে ঔপনিবেশিক দ্বন্দ্ব প্রথম বিশ্বযুদ্ধের জন্য একটা অন্যতম কারণ ছিল। ঠিক আছে, আমরা পরবর্তী অংশ পরের অডিওতে দেখব। শিল্প বিপ্লবের পরবর্তীতে যে কারখানা ব্যবস্থার উদ্ভব এবং আরও বেশি শিল্প স্থাপনের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল তৎকালীন শিল্পোন্নত দেশগুলির বাজার দখলের জন্য। এই যে বাজার দখলের যে প্রতিযোগিতা, যার অনিবার্য পরিণতি প্রথম বিশ্বযুদ্ধ, তা ইতিমধ্যেই তোমাদের আমি বলেছি। এই বাজার দখল, কারখানা ব্যবস্থার উদ্ভব, পুঁজিবাদী শ্রেণীর উদ্ভব, শ্রমিক শ্রেণীর উদ্ভব, সমস্ত কিছু সত্ত্বেও অন্য যে বিষয়টা, অর্থাৎ শিল্প বিপ্লবের পরে বা শিল্প বিপ্লব সমগ্র পৃথিবীতে যেভাবে প্রভাবিত করেছিল শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের প্রভাব বা শিল্প বিপ্লবের ফলে সমগ্র বিশ্ব যে উপকৃত হয়েছিল সে সম্পর্কে কিন্তু আমাদের অস্বীকার আমরা করতে পারবো না। কারণ আমরা জানি যে শিল্প বিপ্লবের ফলে অব্যবহিত যেটা ঘটলো, শিল্প এলাকাকে বা কারখানা এলাকাকে কেন্দ্র করে আধুনিক নগরের উত্থান ঘটলো। অর্থাৎ যেই এলাকায় শিল্প তৈরি হয়েছে সেখানে নতুন বাজার তৈরি হলো, সেখানে দোকানপাট তৈরি হলো, এবং শিল্পে উৎপাদিত পণ্য সামগ্রী ও বিভিন্ন জায়গা থেকে শিল্পের প্রয়োজনে আমদানি করা কাঁচামাল আনার জন্য আগে যেটা নদীপথ ব্যবহার করা হতো, সেই নদী পথের পরিবর্তে এখন সড়ক পথ ব্যবহার করা চালু হলো। এবং আমরা জানি যে আমরা যে পাকা রাস্তা দিয়ে এখন হাঁটি, সেই পাকা রাস্তা কিন্তু শিল্প বিপ্লবের অব্যবহিত পরিণতি। কারণ শিল্প বিপ্লবের ফলে সড়ক পরিবহনের যে রাস্তা ছিল তা ছিল সিমেন্ট ও পাথর কুচি দিয়ে ঢালাই করা রাস্তা। স্বাভাবিকভাবেই সেই রাস্তার ছিল ক্ষণস্থায়ী, দীর্ঘদিন চলতো না, নষ্ট হয়ে যেত, তার মেরামতের খরচ ছিল অনেক বেশি। এই পরিস্থিতিতেই টেলফোর্ড নামক এক ভদ্রলোক, টেলফোর্ড ও ম্যাকাডাম ইট, পাথর ও গলানো পিচ, যাকে বিটুমিন বলি, তার সাহায্যে পাকা রাস্তা তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় একটা অভূতপূর্ব উন্নতি হলো। কারণ আমরা জানি জলপথ পরিবহনের থেকে সড়ক পরিবহন ছিল অনেক সুবিধাজনক এবং অনেক কম খরচ। এরপর আমরা দেখছি যখন বাষ্পচালিত ইঞ্জিন তৈরি হলো, সেই ইঞ্জিন যেমন নৌকায় ব্যবহার করা হলো, আবার জাহাজে ব্যবহার করা হলো, এবং রেল ইঞ্জিন যখন তৈরি হলো, জর্জ স্টিফেনসন বাষ্পচালিত দ্রুতগতি রেল ইঞ্জিন তৈরি করলো, যার ফলে গণপরিবহনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। এবং শুধু ইংল্যান্ড নয়, ফরাসি সম্রাট পর্যন্ত, ফরাসি সম্রাটরা তারাও কিন্তু এই রেলপথ বিস্তার বা রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারল না। এবং তোমরা জানো 1853 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যে প্রথম রেলপথের শুভ সূচনা হলো মুম্বাই থেকে থানে পর্যন্ত, সেই রেলপথ বিস্তারের কিন্তু অন্যতম উদ্দেশ্য ছিল সেই শিল্পের প্রয়োজনে ভারতবর্ষ বা ভারতীয় উপনিবেশ থেকে ব্রিটিশ সরকারের কাঁচামাল সংগ্রহ অন্যতম উদ্দেশ্য ছিল। কাজে শিল্প বিপ্লবের ফলে ভারতবর্ষের মতো দেশ যেটা প্রত্যক্ষভাবে উপকৃত হলো, সেটা কি এদেশে রেলপথ বিস্তার, যা আমরা কল্পনা করতে পারিনি, স্বপ্নেও ভাবিনি। সেই রেলপথ কিন্তু চালু হয়ে গেল ভারতবর্ষে। যদিও রেলপথ বিস্তারে কিছু প্রাসঙ্গিক খারাপ দিক আছে, তা সত্ত্বেও সে খারাপের থেকেও ভালোর দিকটা অনেক বেশি, যার সুফল আজও আমরা ভারতবর্ষের লোকেরা ভোগ করে চলেছি। আর কি হলো না, সুয়েজ খাল। আমরা জানি শিল্প বিপ্লবের ফলে 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খালের উন্মোচন এবং শিল্প বিপ্লব ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক বৈপ্লবিক অগ্রগতি ঘটল।
খবর আদান প্রদানের জন্য টেলিগ্রাফ ব্যবস্থার উদ্ভব ঘটল এবং 1809 খ্রিস্টাব্দে স্যামুয়েল সোমেরিং সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন এবং যা ধীরে ধীরে আধুনিক উন্নত ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠল টেলিগ্রাফ যন্ত্র। যদিও এখন আর টেলিগ্রাফ চলে না, আমরা আরও অনেক আধুনিক প্রযুক্তিবিদ্যা হাতে পেয়ে গেছি। কাজেই এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সেটা কিন্তু শিল্প বিপ্লবের অব্যবহিত পর। শুধু ইংল্যান্ড নয়, শুধু ফ্রান্স নয়, শুধু জার্মানি নয়, সমগ্র বিশ্বই যেন একই হাতের মুঠোয় চলে এসেছে শিল্প বিপ্লবের পরবর্তীতে এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের হাত ধরে। এই হলো আমাদের শিল্প বিপ্লবের প্রভাব বা শিল্প বিপ্লব অব্যবহিত পরে যা প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়েছিল তার ফল।